ভোর আসে এখনো শব্দহীন পায়ে, কুয়াশা নেমে আসে নদীর বুকে। ব্রহ্মপুত্র তখনও পুরোদমে জাগেনি, তবুও সে জেগে ওঠার প্রস্তুতি নিচ্ছে। এই নদী জানে আজও তাকে ভাঙতে হবে, আজও তাকে গড়তে হবে। আর এই গড়ার ফাঁকে নদীর কূল ঘেঁষে নীরবে দাঁড়িয়ে থাকে এক টুকরো জীবন, কাদেরের চর। কাদেরের চর কোনো স্থায়ী ভূমি নয়, এটি নদীর ইচ্ছার ফল। নদী যখন একটু দয়া করে, তখন চর জাগে। এই চরের মানুষ জানে মাটি এখানে অতিথি, আর নদী একমাত্র স্থায়ী। তবুও তারা মাটিকেই ভালোবাসে, কারণ মাটি তাদের স্মৃতি, তাদের স্বপ্ন। এই চরের সকাল মানে ব্যস্ততা, ঘরের চুলায় আগুন জ্বলে, নদীর পাড়ে পা ফেলে মানুষ আরেক দিনের সংগ্রামে নামে। নদী তীরবর্তী এই জনপদগুলোতে ঘর বানানো মানে শুধু বাঁশ আর টিনের জোড়া নয়, ঘর বানানো মানে সাহসের জোড়া। ভাঙন আসে, মানুষ ভাঙে না, সব হারিয়েও তারা আবার নতুন করে শুরু করে। কৃষকরা বালু মাটিতেই তাদের স্বপ্ন বুনে। এখানে রাখা রয়েছে মহিষ, প্রায় 8 থেকে 10টি মহিষ হবে। আসলে গ্রাম বাংলার চরাঞ্চলগুলোতে গেলে এমন দৃশ্য খুঁজেই পাওয়া যায় না, কারণ গরু কিংবা ছাগলে দেখা মেলে, কিন্তু এইভাবে যে মহিষ গোয়াল ঘরের নিচে, অর্থাৎ মহিষের ঘরের নিচে এইভাবে বেঁধে রাখা রয়েছে, এটা আসলে খুঁজে পাওয়া মুশকিল। খুবই সাজানো গোছানো একটি বাড়ি। এখানে রাখা রয়েছে ঘাস, সোলার বেড়া নির্মিত একটি ছোট্ট একটি ঘর, উপরে হচ্ছে লাউয়ের মাচা, আর তার পাশে একটি সোলার অর্থাৎ সৌরবিদ্যুতের ব্যবস্থা রয়েছে। কারণ এই চরাঞ্চলগুলোতে কারেন্টের কোনো ব্যবস্থা না থাকার কারণে তারা সৌরবিদ্যুতের ব্যবহার করে থাকে। আর পাশে এখানে রয়েছে একটি মহিষের বাচ্চা, অনেকে মহিষের ছানা বলে থাকে, অনেক চঞ্চল। আর এখানে রয়েছে একটি গাভী। এগুলো হচ্ছে গরু কিংবা মহিষের নাদা বলে যেটাকে, এটা থেকে তৈরি করা, মানে রান্নার কাজে ব্যবহৃত হয়, লাকড়ি হিসেবে ব্যবহৃত হয়। এগুলো গ্রামীণ মহিলারা এগুলো করে থাকে। এখন আধুনিকতার কারণে এই জিনিসগুলো আর খুঁজে পাওয়া যায় না। শুধুমাত্র এই চরাঞ্চলগুলোতে গেলেই অল্প কয়েকটি পরিবারে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়, যে গোবরের তৈরি লাকড়ি। আর এখানে একটি টিউবওয়েলের পাশে হচ্ছে ঘাস, অর্থাৎ কলার কিছু গাছ রয়েছে। এখানে হচ্ছে রান্নাঘর, আর রান্নাঘরের ঢুকতেই ব্যতিক্রমী, অর্থাৎ বাঁশের তৈরি, বাঁশেরও না, এটা সোলার তৈরি। হ্যাঁ, একটি বাসন কিংবা পাতিল রাখার একটি কি বলে এটাকে, মাচা বলে। আশি কিংবা 90-এর দশকে গ্রামাঞ্চলগুলোতে এভাবেই পাল ধরে পালন করা হতো মহিষ। কিন্তু এখন আর গ্রামাঞ্চলগুলোতে গেলে এরকম দৃশ্যের দেখাই পাওয়া যায় না, কেবলমাত্র চরাঞ্চলগুলোতে গেলেই এমন মহিষ পালনের দৃশ্যের দেখা মেলে। সংগ্রামের মাঝেও প্রকৃতি এখানে নিষ্ঠুর নয়। ভোরের আলো মাঠে নামে, বিকালের রোদ নদীতে ভাঙে, সন্ধ্যার আকাশ লাল হয়। এই মুহূর্তের জন্য সব দুঃখ ভুলিয়ে দেয়। তাই আপনাদের এই চরে সবচেয়ে কোন ফসলটা ভালো হয়? কাদেরের চরের জীবন নদী আর মাটির মাঝে আটকে রয়েছে। কখনো তারা কৃষক, বালুমাটিতে স্বপ্ন বনে, কখনো জেলে, জেলের ফাঁকে ফাঁকে
তারা ভাগ্য খুঁজে। বর্ষা এলে নদী সব নিয়ে যায়, শীত এলে আবার কিছুটা ফিরিয়ে দেয়। এই নেওয়া দেওয়াই হিসেবেই চলে তাদের জীবন। ভোরের আলো উকি দেওয়ার সাথে সাথেই খেয়াঘাটে আসতে শুরু করে চরাঞ্চলের এই জনপদের মানুষগুলো। চরাঞ্চলের নদী তীরবর্তী খেয়াঘাটগুলো প্রতিদিন সকাল হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত লুকিয়ে লোকায়রণ্য থাকে খেয়াঘাটগুলো। নিত্য প্রয়োজনীয় কাজের তাগিদে কেউ বা যাচ্ছে নদীর ওই পারে, আবার কেউ বা নিত্য প্রয়োজনীয় কাজের জন্য আসছে শহরে যাওয়ার জন্য নদীর এ পারে। খেয়া নৌকা ছাড়ার আগে আমরাও উঠে পড়েছি কাদের চড়ে যাওয়ার খেয়া নৌকায়। নদীর ঢেউ যেন ফিসফিস করে কিছু বলে, কেউ শুনে, কেউ বা বোঝে, কেউ শুধু মেনে নেয়। এই নদীর কূলে ঘেঁষেই জন্ম নেয় চরাঞ্চলের জীবন। নদীর ওই পার থেকে ছেড়ে আসা কোনো এক খেয়া নৌকা এগিয়ে চলছে শহরের দিকে। ভাঙা গড়া এই তো নদীর খেলা। প্রত্যেক বছরের বর্ষা মৌসুম এলেই নদী তার খরস্রোতা রূপ অর্থাৎ ভয়ঙ্কর রূপ দেখিয়ে দেয়, ভেঙে নিয়ে যায় ঘর বাড়ি আবাদি জায়গা জমি। বর্তমানে আমরা অবস্থান করছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীর কূল ঘেঁষা কাদেরের চর। আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কাদেরের চরের রূপ ও বৈচিত্র্য, সেই সাথে কিভাবে এই কাদেরের চরের উৎপত্তি হলো সেই বিষয়টিও। নৌকা থেকে নামার পর প্রায় 3 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এখন আমরা কাদেরের চরের খুব কাছাকাছি। সামনে ফসলি জমিতে মেশিন দিয়ে দেওয়া হচ্ছে সেচ। দুপাশেই ফসলি জমি তৈরি করা হয়েছে ভুট্টার জন্য। কৃষি প্রধান এই অঞ্চলের মানুষের প্রায় প্রত্যেক মানুষের পেশায় কৃষি। কাদের চরের উর্বর মাটিতে অন্যান্য ফসলের পাশাপাশি সবচেয়ে বেশি চাষ হয় ভুট্টা। এই জনপদে ভুট্টাকে বলা হয় তাদের প্রধান ফসল। কৃষকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ভুট্টার উৎপাদন করে থাকে। সেলো মেশিন দিয়ে ভুট্টা খেতে সেচ দেওয়া হচ্ছে। চোখ যত দূর যায় উৎপাদিত ফসলের মাঠ প্রস্তুত করা হচ্ছে ভুট্টা চাষের জন্য জমি। কাদেরের চর আমাদের মনে করিয়ে দেয় জীবন মানে শুধু টিকে থাকা নয়, জীবন মানে বারবার শুরু করা। ব্রহ্মপুত্রের ভাঙনে আবার চর জাগা, আর সেই জেগে ওঠার মাঝেই মানুষ খুঁজে নেয় নিজের অস্তিত্ব। সামনে প্রস্তুত হচ্ছে ভুট্টার জমি, আর জমির পাশের মেঠু পথ দিয়ে আমরা হেঁটে চলছি বসতির দিকে। দুর্গম এক চর, যার অবস্থান কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলায়। চরাঞ্চলের মানুষগুলো সকাল হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পুরোদমে কাজ করে যায় নিজের আবাদি জায়গা জমিতে। তারা শত প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন চালিয়ে নিলেও নতুন করে প্রত্যেকটা ভোরের সাথে সাথে স্বপ্ন বনে ভবিষ্যতের জন্য। এই যে ভাঙাচোরা রাস্তা, সামনে হচ্ছে কাদা, এখানে যেতে নিশ্চয়ই আপনার কষ্ট হয়। হ্যাঁ, অবশ্যই কষ্ট হয়। প্রতিদিনই কি টিপ হয় আপনার? মাঝে মাঝে আসি। মাঝে মাঝে আসেন। তাতে কেমন ইনকাম হয় প্রতিদিন? হয় 500-700 হাজার। 500 হাজার। কিন্তু এখানে যদি যোগাযোগ ব্যবস্থা আর একটু ভালো হইতো, আরো তাহলে আপনার ট্রিপের পরিমাণ তো আরো বাড়তো। হ্যাঁ। অবশ্যই। পরিশ্রমটাও কম হতো। ধানটা কোথা থেকে নিয়ে আসেন? আদর্শ বাজার, ওইখান থেকে। এটা যাবে কোথায়? কেতনদারি। কেতনদারি। এই পুরোটা চরের মাঝখান দিয়ে আপনি হচ্ছে কেতনদারি পর্যন্ত। এখান থেকে কেতনদারি কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। আরো 1 ঘন্টা। 1 ঘন্টা বেশি লাগে। বাহ। কুড়িগ্রামের কাদেরের চর যেন সংগ্রামী মানুষদের জীবনচিত্রের এক প্রতিচ্ছবি। পানি দিতেছে। আপনারা যে এই দুর্গম চরে বসবাস করতেছেন, এখানে আসলে আপনাদের জীবনটা তো অনেক কষ্টের মধ্য দিয়ে আছে। কি ধরনের অসুবিধাগুলো আপনাদের এখানে আছে? আমাদের আসল উদ্দেশ্য হইলো, কষ্ট হইলো আমাদের এখানে, যেমন অসুখ বিসুখ হইলে আমাদের বহুত কষ্ট। নৌকা ভাড়াতে যাইতে হয়, গাইবান্ধা, নলি জামালপুর, নলি ঢাকা, নৌকা পার হইতে হয়, এই ধরনের কষ্ট। আবার এই যে চরের মধ্যে থাকি, কত কষ্ট, কষ্ট শেষ নাই, বুঝছেন। আবার সবাই করি সার নিয়ে আসা থেকে ওপার থেকে
নৌকা ভাড়া করে আপনার 2.5 নিয়ে এসে মনে করেন যে 1200-1300 ক্যারিং খরচ হয়ে যায় আমাদের 200। এই যে আমাদের কষ্ট শহরের। আর সারের দাম তো হচ্ছে আসলে বেশি। হাতে কি এটা? এটা আমার হাতে যে ডিজেল চালিত কেরোসিন নাকি? এটা মানে কি মেশিনের জন্য নিয়ে যাচ্ছেন? এটা স্যালো মেশিন। সেলো মেশিনের জন্য। ডিজেলটা কোথা থেকে আনতে হয় আপনাদের? এটা আমরা আনছি যে আমাদের এখানে মাদ্রাসার এখানে একটা দোকান আছে, দোকান কিন্তু আছে। বাজারে হলো আপনার এখানে 550 টাকা নিচে ধরা, মানে আমাদের এখানে 50 টাকার মতো বেশি নিতে হয়, 25 টাকার মতো বেশি যায়। উনি তো নিয়ে আসছে সেই নৌকা ভাড়া দিয়ে জি, জি, নদীর জি। ওই পার থেকে। আর এখানে আমাদের সবচেয়ে বড় অসুবিধা, এই এলাকায় আমাদের কোনো প্রাইমারি শিক্ষক নাই। এখানে একটা মাদ্রাসা আছে, এর আন্ডারই পোলাপান লেখাপড়া করে। যেমন আমার বাচ্চাকে এবার আমি রাজীবপুরে দিয়ে দেবো, কারণ এখানে তো যারা আছে আমাদের প্রাইমারি কোনো স্কুল নাই। নয়ের চরে অবশ্য আপনি 20 ফিট পর পর প্রাইমারি স্কুল আছে, কিন্তু আমাদের এই চরে না। আমাদের এই চর পুরানো চর, এটা সন্ন্যাসীকান্দি মৌজা। এখানে অনেক স্কুলই ছিল, সন্ন্যাসীকান্দি স্কুলও ছিল, সেই স্কুলটা নয়ের চর বাজারের সাথে। কিন্তু আমাদের এখানে কোনো প্রাইমারি স্কুল নেই, আপনি এটা একটু জরিপ করে দেখবেন। আচ্ছা, আর আপনাদের এখান থেকে হচ্ছে যে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। জি, আমাদের যখন বন্যা হয়, যখন এই জমিগুলা তলিয়ে যায়, তখন আসলে আপনাদের জীবনটা কিভাবে চলে? আসলে তখন আসলে আমরা অনেকেই ভেলা ব্যবহার করি, যেমন কলা গাছের দিয়ে ভেলা ব্যবহার করি। আর অধিকাংশ সময় আমাদের এখানে একটা নৌকা আছে, মানে সেই নৌকা বাড়ির যায় আমাদের নিয়ে খেয়া নৌকা? এটা কি খেয়া নৌকা? খাওয়ার নৌকা আর কি, মানে এক বাড়ির থেকে আরেক বাড়িতে আমরা যেতে পারি না, এটা আসলে দুর্ভোগ। আর বিশেষ করে এই যে রাস্তাটা দেখেন, অনেক দিন ধরে হয়ে গেছে, প্রায় 14-15 বছর ধরে হয়েছে আমাদের এই রাস্তায়। এটা কুড়িগ্রামের শেষ সীমানা, গাইবান্ধার অন্তর্ভুক্ত। বাইরের বাড়ির থেকে আমার ওই পাশের বাড়ি, এখানে 14 বছর বয়সে আমার মনে হয় না কোনো মেম্বার, চেয়ারম্যান, উপজেলার এমপি 1 পয়সা মাটি ফেলেছে নাকি ভাই? শুধু বলে যে আমাদের বাইরের এলাকা। গাইরা পোহাটার কোনো মেডিসিন পাওয়া যায়। কারেন্ট পোকা নাকি যেন একটা পোকার নাকি এখন বেশি? হ্যাঁ, এই বাচ্চারা আসবে। আপনাদের চরে কারেন্ট আসছে কত বছর আগে? এটা কারণ মানে তার 5 বছরের লেগে, 5 বছর আগে। 4-5 বছরের। কারেন্ট কি থাকে ঠিক মতো? হ্যাঁ, থাকে মাঝে মাঝে যাই যে লাইনের গন্ডগোলে থাকে না। এই যে সামনে ধানগুলা, এগুলা কি জাতের ধান? এটা হলো 28 আর কি, আমরা কই আর কি আমন জাতীয় ধান। 28। আপনারা তো এই ধানেরই ভাত খান। জি, এই ধানের। এখন ধানের বাজার কেমন? এখন আমরা তো বিক্রি করি না, এই আমার স্ত্রী 1300 করে বিক্রি করতেছে। 1300 করে। জি, 1300, 1350। যে কয়টি চরে গিয়েছি, কোথাও স্বাস্থ্যসেবার কোনো ছিটেফোঁটা পাইনি, কিন্তু এই কাদেরের চরে এসে আমাদের চোখে পড়লো এখানে একটি ছোট্ট কমিউনিটি ক্লিনিক। স্থানীয়দের উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রেড ক্রিসেন্টটি ও সুইস রুট ক্রস পার্টনারশিপ, এই দুটি এনজিওর মাধ্যমে এখানে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে, যেটি এই চর সহ আশেপাশের কয়েকটি চরের মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র উপলব্ধ, স্বাস্থ্যসেবার একমাত্র আশেপাশের কয়েকটি চরের স্বাস্থ্যসেবার একমাত্র মাধ্যম। এই কমিউনিটি ক্লিনিক থেকেই চারপাশের চরের মানুষেরা চিকিৎসা সেবা নিয়ে থাকে। চরের মানুষের এবং এই এনজিওটির উদ্যোগে যে স্বাস্থ্যসেবার ব্যবস্থাটি হয়েছে, সেটি সত্যি প্রশংসার দাবিদার। আমরা এই মুহূর্তে আছি কাদেরের চর। কাদেরের চর আসলে যার নামকরণে, সেই কাদের ভাই আমাদের সামনে। আমরা একটু তার সাথে কথা বলবো যে এই চরটা কিভাবে শুরু হলো এবং কিভাবে এই চরের নামকরণ। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আসলে ইনশাল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে। আমরা লোকমুখে যতটুকু শুনলাম যে আপনার নামকরণেই হচ্ছে এই চরের নাম, তো আসলে শুরুটা কিভাবে এর? না, এখানে প্রথমে এই জায়গায়, এই চরটায় আসলে আমাদের জমি জমা বেশি, এবং আমরা আমাদের বংশের লোকজনের জমি জমা এখানে বেশি। এই কারণে এখানে প্রথম আমরা 5 ভাই এখানে আসি। আপনারা কোথা থেকে আসছেন? আমাদের বাড়ি ছিল বরবের মানে ভেঙে যাওয়ার পরে আমরা 5 ভাই এখানে বাড়ি করি। এখানে বাড়ি করার পরে এখানে আমার নাম অনুসারেই লোকজন বলে যে এটা কাদেরের চর, সেই হিসাবে মানে শুরু থেকে ওইভাবে আপনার নামে ডাকতে ডাকতে আস্তে আস্তে এই কাদেরের চর। এটা তারপরে কত বছর হলো? এটা 14 বছর আগে এই মানে ইয়েটা হয়, চরটা হয় 14 বছর, আজ থেকে 14 বছর
হলো আমরা এই চরে বসবাস করতেছি। প্রথম দিকে আমরা 5 ভাই ছিলাম, পরের বছর আস্তে আস্তে লোকজন আসা শুরু করে, তাদেরকে আমরা বাড়িঘর দিই। এইভাবেই আমরা এখান থেকে এখন বর্তমানে এই চরে কতগুলো পরিবার আছে? এখানে প্রায় 200 ঘর পরিবার আছে, 200 ঘর। 200 ঘর পরিবার। আচ্ছা, এই যে পরিবার 200 ঘর, এখানে যে মানুষজন আসে তারা তো যাতায়াত করে সেই নদীপথে। নদীপথ আপনার এই চরের চারপাশেই হচ্ছে ব্রহ্মপুত্র নদ। নদ। তো এখানে আমরা যতটুকু শুনলাম, এখানে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই, নাই, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। আছে আছে চিকিৎসার ব্যবস্থা। ওই যে আপনার ইয়ার থেকে রেড ক্রিসেন্ট থেকে একটা কমিউনিটি ক্লিনিক করা হয়েছে, কমিউনিটি ক্লিনিক আছে। আর আমরা নিজের উদ্যোগে এখানে একটা কাউমি মাদ্রাসা করেছি। সেই কাউমি মাদ্রাসা এখানকার পোলাপান লেখাপড়া করে। আর যারা বড় হয়, যাদের ওই মানে ক্লাস 6-7-এ পড়ে, এখান থেকে নৌকা যোগে নয়চর এবং চরনাজি হাই স্কুল আছে, সেখানে লেখাপড়া করে প্রতিদিন। এখানে এই চরে আর কি ধরনের সুযোগ সুবিধা থাকলে এই মানুষগুলো আরেকটু ভালো থাকতো? এখানে যদি আপনার মনে করেন যে প্রাইমারি স্কুল থাকলে এই প্রাণের ঝুঁকি নিয়ে এখান থেকে পোলাপানে ওপার যাইতো না, প্রায় একটা প্রাইমারি স্কুলের দরকার। পাশাপাশি একটা হাই স্কুল থাকলে এখানে হাই স্কুলের যারা যায় তারা হাই স্কুলে এখানে লেখাপড়া করতো। আর এখানে যেহেতু একটা কমিউনিটি ক্লিনিক আছে, এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমরা করেছি। পাশাপাশি এখানে যোগাযোগের ব্যবস্থা নাই বললেই চলে, রাস্তাঘাট নাই, সরকারি কোনো অনুদান এখানে এখন পর্যন্ত আসে নাই। যদি সরকার লোকাল চেয়ারম্যানের মাধ্যমে আমাদের এখানে রাস্তাঘাট করে দিত, তাহলে আরও একটু সুবিধা হতো, আমাদের এখানে চলাফেরা সুবিধা হতো। আমরা যেদিন কাদের চরে গিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার। গ্রামের মুসল্লিরা এগিয়ে যাচ্ছিলেন মসজিদের দিকে। আমরাও তাদের সাথে শরিক হয়ে জুম্মার নামাজ আদায় করেছিলাম। গ্রামীণ বাড়ি, পাশের মসজিদে আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? ভালো আছেন? ভালো নাই? হ্যাঁ হ্যাঁ, এইখানে কি করতেছেন? ধান ধান কিনে নিয়েছিল? হাতে হাতে কি আপনার হাতে কি এগুলা? ও, ধান বাঁচতেছেন? এটি হলো কাদের চরের একটি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা। একই সাথে নির্মাণ করা হয়েছে মসজিদ, মাদ্রাসা আর তার পাশেই ঈদগাহ মাঠ। এই মাদ্রাসায় মহিলা শাখাও রয়েছে। খেয়া নৌকা সময় মতো পাওয়ার জন্য আমরা নামাজ শেষ করেই দ্রুত চলে আসি নৌকা ঘাটে। ইতিমধ্যে আমাদের খেয়া নৌকাও চলে এসেছে। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্য চিত্রে।